সত্যি মেয়েটার সাথে আমি বড় অন্যায় করেছি। একটা মিথ্যে বন্ধন ওকে আটকে রেখে ওর জীবনটা তিলে তিলে শেষ করে দিচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমার থেকে মুক্তি দিতে হবে। আমার এই অন্ধকার জীবন থেকে দূরে গিয়ে হয়তো ও নিজের মতো করে একটা সুখের ঘর বাঁধতে পারবে। আরিয়ান নিচে নেমে আসতেই চোখে পড়ল এক দারুণ জমজমাট দৃশ্য। ড্রয়িং রুমটা যেন আজ চাঁদের হাট। একদিকে বাড়ির পুরুষরা গোল হয়ে বসেছেন, তো আরেকটু দূরত্ব বজায় রেখে মহিলারা নিজেদের আড্ডায় মশগুল। সচরাচর মহিলারা পুরুষদের গম্ভীর অফিসের আলাপের মাঝে থাকতে চান না, কারণ সেখানে ডাল চালের চেয়ে শেয়ার বাজারের হিসেবটাই বেশি থাকে। আরিয়ান গিয়ে তার ছোট চাচ্চু এনামুল মির্জার পাশে ধপ করে বসলো। সেন্টার টেবিলের উপর সাজানো ধোয়া ওঠা গরম চা, বিস্কিট আর মচমচে সাদা মুড়ি। ফারহানা বেগম হাসি মুখে আরিয়ানের হাতে চায়ের কাপটা ধরিয়ে দিলেন। আজ নুসরাত তো হোস্টেল থেকে বাড়ি ফিরেছে। আরিয়ান বসা মাত্রই দুষ্টুমি করে এনামুল মির্জার পেটে বরফ শীতল হাতটা রাখলো। চাচ্চু চমকে উঠে কেঁপে উঠলেন। আরিয়ানের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বললেন, কিরে, তুই কি মাত্র বরফ জল দিয়ে গোসল করে আসলি? হাত পা এত ঠান্ডা কেন? আরিয়ান সে কথা জবাব না দিয়ে চাচ্চুর পেটে হাত বুলিয়ে টিপ্পনি কাটলো। যাক, তোমার ভুঁড়িটা দেখছি এবার আগের চেয়ে অনেকটা কমেছে। এনামুল মির্জা গর্বের হাসি হেসে বললেন, হ্যাঁ, তুই যে ব্যায়ামগুলো করতে বলেছিলি ওইগুলো নিয়মিত করার পর এইটা যা খুশি হয় তোকে একটা বড় চকলেট নিয়ে দেব। কথাটা শুনে আরিয়ান হেসে উঠল। ছোটবেলায় যে কোনো আবদার, বিশেষ করে চকলেটের জন্য, সে এই এনামুল মির্জার উপরই সবচেয়ে বেশি জুলুম করত। সেই ছোটবেলার স্মৃতি যেন মুহূর্তে ড্রয়িং রুমে জীবন্ত হয়ে উঠল। ঠিক তখনই আদনান শীষ বাজাতে বাজাতে রাজকীয় ভঙ্গিতে নিচে নামছিল। কিন্তু ড্রয়িং রুমে বড়দের বিশাল জমায়েত দেখে ও শীষ বাজানো মাঝপথে থমকে গেল। সে ভেবাচাকা খেয়ে সবার সামনে গিয়ে দাঁড়ালো। আদনানের টি শার্টের ওপর শার্ট পরা, কিন্তু বোতামগুলো সব খোলা, একদম হিরো স্টাইল। আরিয়ান সুযোগ বুঝে উঠে গিয়ে এক টানে আদনানের কান মুচড়ে ধরল। আদনান ব্যথায় কুকিয়ে উঠে বলল, উফ ভাইয়া, ছাড়ো, করছোটা কি? আরিয়ান ধমকে সুরে বলল, তোর বকেটে পোনা কি দিন দিন বাড়তেই থাকবে? শার্টের বোতাম খোলা কেন? আদনান কান ডলতে ডলতে দ্রুত বোতাম লাগাতে শুরু করলো, তবে ছাড়ার পাত্র সেও নয়। গাল ফুলিয়ে বলল, তুমি এখন ভীষণ বদ্ধ সাচ্ছ ভাইয়া। তোমার পুরনো ছবিগুলো আমি দেখেছি। কানে দুল আর মাথার চুল অবধি নীল সোনালি রং করা ছিল। তখন কি আমি বকাটে বলতাম? আরিয়ান অপ্রস্তুত হয়ে ধমক দিল। তুই আমার ভাই নাকি লুকানো শত্রু রে? আরিয়ানের অতীত বখাটেপনার কথা মনে পড়ে ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। সত্যি বলতে আরিয়ান আগে বেশ বেপরোয়া ছিল, আর সেই পুরনো দিনের গল্পগুলো এই শীতের সন্ধ্যায় আড্ডায় নতুন প্রাণ ফিরিয়ে আনলো। আহাদ মির্জা চায়ের কাপে শেষ চুমুক দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় বললেন, শোনো আরিয়ান, ময়মনসিংহে আমাদের যে টেক্সটাইল অফিসটা আছে সেখানে তোর একবার যাওয়া দরকার খুব। ওখানকার ম্যানেজারকে আমি ইদানিং ঠিক ভরসা করতে পারছি না। তুই নিজে গিয়ে হিসাবপত্র আর স্টকটা একবার দেখে আয়। আরিয়ান বিনম্রভাবে মাথা নাড়িয়ে সায় দিল। আচ্ছা আপু, ঠিক আছে, আমি কাল পরশুর মধ্যেই ব্যবস্থা করছি। ঠিক তখনই এনামুল মির্জা সুযোগ বুঝে বলে উঠলেন, হ্যাঁ আরিয়ান, তুই আরেকটা কাজ করতে পারিস। বিয়ের পর তো ত্রিনামাকে নিয়ে কোথাও ঘুরতে যাসনি, তুই বরং ওকে নিয়ে যা। অফিসের কাজ হয়ে যাবে, আর দুজনে একটু ঘুরে আসতে পারবি। সারাক্ষণ তো চার দেওয়ালের মাঝে বন্দি থাকে মেয়েটা। চিনাকে নিয়ে যাওয়ার কথা শুনেই আরিয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে সাথে সাথে আপত্তি জানিয়ে বলল, না চাচু, ওকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। একা যাওয়াই ভালো, কাজ তাড়াতাড়ি শেষ হবে। আর ওখানে কেউ ঘুরবে বা কোথায়? ঘোরার মতো তেমন কিছু আছে নাকি? আহাদ মির্জা এবার ছেলের দিকে কিছুটা কড়া নজরে তাকিয়ে বললেন, কি নেই মানে? ময়মনসিংহে কিসের কমতি আছে শুনি? আর তুই মনে হয় ভুলে যাচ্ছিস, ওটাই আমাদের প্রত্যেক নিবাস। ওখানকার স্কুল কলেজে আমি আর তোর চাচ্চু বড় হয়েছি। ব্রহ্মপুত্র নদের পাড়ে একবার বসলে একটা যুব অনায়াসে পার করে দেয়া যায়। ওখানকার মিষ্টি হাওয়া, জয়নুল আবেদিনের পার্ক, সব মিলিয়ে একরকম মনোরম পরিবেশ। আমাদের বাংলাটা তো একদম নদের কাছেই। আরিয়ান দোটানায় পড়ে গেল, কিন্তু বাবার মুখের উপর কথা বলার সাহস তার নেই। আহাদ মির্জা চূড়ান্ত নির্দেশ দিয়ে দিলেন, আমি কোনো কথা শুনতে চাই না। আগামীকাল সকালে তোরা রওনা দিবি, এটাই ফাইনাল। আরিয়ান আর কিছু বলতে পারল না, যদিও তার বিন্দুমাত্র ইচ্ছে নেই টিনাকে সাথে নেওয়ার, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সে আজ নিরুপায়।
রাত প্রায় 10টা। নুসরাত নিজের রুমে ঢুকে ধপ করে বিছানায় বসলো। হাতে সেই মোটা বইটা জানিয়ে সে ড্রয়িং রুমে সবার আড্ডার মাঝেও মুখ গুজেছিল। এই নিয়ে নিচে সবাই মিলে কম খেপায়নি তাকে। নুসরাত বইটা একপাশে রেখে জানালার দিকে তাকালো। বাইরে কুয়াশার চাদরটা আরো ঘন হয়েছে। আর এই কনকনে ঠান্ডা আর কুয়াশার কথা মনে পড়তেই তার মনের গহীনে একজনের চেহারা ভেসে উঠল, নির্জন। সেই যে নির্জন তার নাম্বারটা নিল। তারপর থেকে কথা খুব একটা হয় না, মাঝে মাঝে দু একটা মেসেজ বা হাই হ্যালো। কিন্তু আজকের এই নিস্তব্ধ রাতে নুসরাতের বড্ড ইচ্ছে করছে লোকটার সাথে একটু কথা বলতে। নির্জনের কথা ভাবতেই নুসরাতের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ফোনটা হাতে নিয়ে কন্ট্যাক্ট লিস্টে গিয়ে বের করলো সেই নাম্বারটা, যা সে বাদামালা নামে সেভ করে রেখেছে। কল বাটনটা চাপতে গিয়ে নুসরাত থেমে গেল। মন চাইছে কথা বলতে, কিন্তু ইগো বলছে না। মেয়ে হয়ে আগে কল দেওয়াটা কি ঠিক হবে? দ্বিধাদ্বন্দ্বের মাঝে থাকতে থাকতে হঠাৎ ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে নুসরাত থমকে গেল। কল আসছে সেই বাদামলার কাছ থেকে। নুসরাতের মুখে এক চিলতে জয়ের হাসি। কলটা রিসিভ করে সে গম্ভীর হওয়ার ভান করে বলল, আসসালামু আলাইকুম বাদামওয়ালা। ওপাশ থেকে নির্জনে সে পরিচিত ভরাট কণ্ঠের হাসি ভেসে এলো। ওয়ালাইকুম আসসালাম চশমালি ম্যাডাম, কি অবস্থা আপনার? বিশ্বাস করেন, আজ সারাদিন আপনার ওই চশমা পরা মুখখানা দর্শন করতে পারিনি বলে আমার দিনটা একদম পাঞ্চে কেটেছে। নুসরাত একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন? মানে কি হয়েছে? আপনার দিন ভালো যাওয়ার সাথে আমার চেহারার কি সম্পর্ক? সম্পর্ক তো আছেই। আজ বাইক নিয়ে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করেছিলাম তো, তাই। পুরো কথা শেষ হওয়ার আগে নুসরাত আটকে উঠল। তার বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। সে ব্যাকুট হয়ে বলল, সে কি? অ্যাক্সিডেন্ট কিভাবে করলেন? বেশি লেগেছে? অনেক ব্যথা পেয়েছেন? নুসরাতের গলায় মাখানো নিখাত দুশ্চিন্তা শুনে ওপাশ থেকে নির্জন মৃদু হাসল। অত্যন্ত শান্ত গলায় বলল, আরে না না, তেমন কিছু না, শুধু পায়ের পাতা একটু চোট পেয়েছি, এই যা। আপনি এত চিন্তা করছেন জেনে এখন মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়া দরকার ছিল। নুসরাত কিছু বলতে চাইল, কিন্তু লজ্জায় শব্দ খুঁজে পেল না। নির্জন সুযোগ বুঝে এবার আসল কথাটা পেরে বসলো। তার কণ্ঠে এখন গভীর এক আবেদন। শুনুন না ম্যাডাম, এই হাড় কাঁপানো শীতে সিঙ্গেল থাকা বড্ড কষ্টের। আমার আর একা থাকতে একদম ভালো লাগছে না। ভাবছি খুব শীঘ্রই বাবা মাকে আপনাদের বাড়িতে পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে। আপনি কি বলেন? নুসরাত যেন আকাশ থেকে পড়ল। যে মেয়েটা সাধারণত কাউকে এক চুল ছাড় দিয়ে কথা বলে না, সেই নুসরাতের গাল দুটো আজ মুহূর্তে লাল হয়ে উঠল। সে কোনো মতে তোতলামি করে বলল, আপনার যা ইচ্ছা হয় করুন। বলেই সে ঝটপট কলটা কেটে দিল। ফোনের ওপাশে নির্জনের হাসি মুখটা কল্পনা করে তার সারা শরীরে এক অজানা শিহরণ বয়ে গেল। নুসরাত দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে বিছানায় গা এলিয়ে দিল। অদ্ভুত এক ভালো লাগায় তার মনটা আজ কুয়াশার চেয়েও বেশি মায়াবী হয়ে উঠেছে। সারাদিনের দীর্ঘ পথ চলা শেষে বিকেলের রোদে যখন মিঠে আভা ছড়িয়ে পড়ছে, ঠিক তখন আরিয়ান আর টিনা ময়মনসিংহের পৈতৃক বাংলোতে এসে পৌঁছালো। লোকালয় থেকে কিছুটা দূরে গাছগাছালি ঘেরা এই বাংলোটি বেশ নির্জন, কিন্তু অপূর্ব ছিমছাম। কেউ না থাকলেও বাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হয়তো আরিয়ানদের আসার খবর পেয়ে আগেই সব তদারকি করা হয়েছে। টিনা খুব ক্লান্ত হয়ে হেলে দুলে হাঁটছে। গাড়িতে দীর্ঘক্ষণ ভ্রমণের অভ্যাস তার নেই। তার উপর পথে কয়েকবার বমি করে শরীরটা একদম ছেড়ে দিয়েছে। বাংলোর মূল ফটক দিয়ে ভেতরে ঢুকতে দুজন মানুষ এগিয়ে এলেন। একজন পুরুষ, আরেকজন মহিলা, বয়স 50-এর কোঠায়। লতিফ চাচা আর জামেলা চাচি এই দম্পতি বছরের পর বছর ধরে এই বাংলো আগলে রেখেছেন। লতিফ চাচা হাসি মুখে এগিয়ে এসে আরিয়ানের হাত থেকে ব্যাগটা নিয়ে নিলেন। আরিয়ান আগে বেশ কয়েকবার এখানে এসেছে, তাই তাদের সাথে তার সখ্য বেশ। আরিয়ান মৃদু হেসে জিজ্ঞাসা করল, ভালো আছেন লতিফ চাচা? লতিফ চাচা পরম আদরে বললেন, হ বাজান, ভালো আছি। তুমি ভালো আছো তো? অনেকদিন পর আসলা। জি চাচা, ভালো। জামেলা চাচিও এগিয়ে এসে মায়াবী চোখে টিনার দিকে তাকালেন। পরম যত্নে টিনার হাত ধরে কুশল বিনিময় করলেন। তারপর লতিফ চাচার ইশারায় জামেলা চাচি তাদের দুজনকে বেডরুমের দিকে নিয়ে গেলেন। আরিয়ান আগে আগে গিয়ে ঘরের দরজাটা খুলতে থমকে দাঁড়িয়ে গেল। তাকে এভাবে স্থবির হয়ে থাকতে দেখে টিনা পাশ থেকে উকি দিল এবং সাথে সাথে সেও ভীষণ অবাক হলো। পুরো ঘরটা টাটকা ফুলের সুবাসে মমা করছে। বিছানার উপর নিখুঁতভাবে গোলাপের পাপড়ি দিয়ে একটা বড় হার্ট চিহ্ন আঁকা, আর তার ঠিক মাঝখানে লাল পাপড়ি দিয়ে আরিয়ান ও টিনার নাম লেখা। দৃশ্যটা দেখে আরিয়ানের কপাল কুঁচকে গেল। তার বুঝতে বাকি রইল না যে এটা তার ছোট চাচু সেই রোমান্টিক পরিকল্পনারই অংশ। হয়তো লতিফ চাচাকে আগে থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো আদনানের কল। আরিয়ান কলটা রিসিভ করে গম্ভীর গলায় বলল, মাত্রই রুমে ঢুকলাম। ওপাশ থেকে আদনানের দুষ্টুমি ভরা হাসি শোনা গেল। আদনান ওপাশ থেকে বেশ হাসি খুশি গলায় বলল, ভাইয়া রুম সাজানো কেমন হয়েছে?
পছন্দ হয়েছে তো? লতিফ চাচাকে ভিডিও কলে রেখে আমি নিজে সব কিছু তদারকি করে সাজিয়েছি। একদম রাজকীয় ব্যাপার, তাই না? আরিয়ান মেজাজ গরম করে ধমক দিয়ে বলল, এসব ফালতু কাজ করতে তোকে কে বলেছিল ইডিয়েট? ফোন রাখ এখন। আরিয়ান ধমক দিলেও আদনান থামল না। সে ওপাশ থেকে হো হো করে এক চোট হেসে নিয়ে কলটা কেটে দিল। আরিয়ান ভাবতেই পারেনি যে এই কাঁচা ফুলের কারসাজির পেছনে ছোট চাচুর পাশাপাশি আদনানেরও হাত থাকতে পারে। ফোনটা পকেটে রেখে আরিয়ান টিনার দিকে তাকালো। মেয়েটার চেহারে স্পষ্ট ক্লান্তির ছাপ। টানা কয়েক ঘন্টা জার্নি করে আসা তার শরীরের জন্য বেশ কষ্টকর হয়েছে। তার উপর পথে বমি করে সে আরো দুর্বল হয়ে পড়েছে। আরিয়ান নিজেও বেশ ক্লান্ত, তবে সে সেটা মুখে প্রকাশ করতে চাইল না। আরিয়ান টিনার অস্বস্তিটা বুঝতে পেরে বেশ নরম স্বরেই বলল, ওইদিকে মনে হয় ওয়াশরুম, গিয়ে একটা শাওয়ার নিয়ে নাও, তারপর ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। টিনা আরিয়ানের দিকে তাকিয়ে ম্লান কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি শাওয়ার নেবেন না? তুমি আগে যাও, তুমি বেশি টায়ার্ড, আমি পরে যাচ্ছি। আরিয়ান নির্লিপ্তভাবে উত্তর দিল। টিনার কথা বাড়ালো না। লাগেজ থেকে নিজের প্রয়োজনীয় কাপড় আর একটা সুতি শাড়ি বের করে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। নৌশি নিজের রুমে জানালার পাশে বসে কানে হেডফোন গুঁজে গান শুনছে। গানের তালে তালে সে হালকা শরীর দুলাচ্ছে। বাইরে অন্ধকার, আকাশটার দিকে তাকিয়ে হয়তো কিছু একটা ভাবছে। হঠাৎ কানের হেডফোনে হ্যাচকা টান পড়তে নৌশি চমকে পিছনে ফেলল। দেখলো আদনান তার ঠিক পেছনে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। নৌশি বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে বলল, এভাবে হাদারামের মতো হাসিস না তো, দেখতে বিশ্রী লাগে। আদনান আজ নৌশির কটু কথা একটু রাগ করলো না, বরং হাসি মুখে ড্রেসিং টেবিলে সামনের টুলটাতে আয়েশ করে বসলো। নৌশির হঠাৎ কিছু মনে পড়তে সে একটু বাঁকা হেসে জিজ্ঞাসা করলো, ও হ্যাঁ, তোর সেই পছন্দের মানুষ, তার খবর কি? মনের কথা কি জানানো হলো? আদনান এক বুক দীর্ঘশ্বাস ফেলে হতাশার ভঙ্গিতে বলল, না, এখনো বলিনি, তবে খুব তাড়াতাড়ি বলে দেব। আর শোনো, তুই যে ফুলকপির আইডিয়াটা দিয়েছিলি না, ওটাই ফাইনাল করলাম। ওর সে আনকমন প্রপোজ আর হতেই পারে না, একদম চক্কা মেরে দেব। নৌশি উত্তর না দিয়ে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে আদনানের দিকে তাকিয়ে রইল। এই ছেলেটার অদ্ভুত এক অভ্যাস, সবসময় শার্টের বোতাম খোলা রাখবে আর ভেতরে একটা টি শার্ট। আদনানকে দেখতে সত্যি খুব হ্যান্ডসাম লাগে। মাথার চুলগুলো খুব কায়দা করে ছাটা, কয়েকটা অবাধ্য চুল সবসময় ঝুলে এসে ভুরুর উপর পড়ে থাকে। নৌশি দ্রুত চোখ সরিয়ে নিয়ে শুকনো গলায় জিজ্ঞাসা করলো, মেয়েটা কি খুব সুন্দরী? আদনান এবার জানালার বাইরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তার চোখে মুখে তখন একরাশ মুগ্ধতা। সে আচ্ছন্ন স্বরে বলল, ভীষণ সুন্দর। আবার চোখে তো ও একদম স্বর্গের অপ্সরার মতো। সত্যি বলছি নাদানের বাচ্চা, জীবনে প্রথমবার কোনো মেয়ের প্রতি আমি এতটা টান অনুভব করছি। আদনানের গলা সেই আকুলতা শুনে নৌশির বুকের ভেতরটা কেমন জানি খচখচ করে উঠল। সে একটা ম্লান হাসি দিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এবার তুই যা তো, আমাকে পড়তে হবে, আগামীকাল পরীক্ষা আছে। আদনানও আর কথা বাড়ালো না। তাকেও যে পড়ার টেবিলে বসতে হবে। আদনান রুম থেকে বেরিয়ে যেতে নৌশি এক দীর্ঘশ্বাস ছাড়লো। তার এই দীর্ঘশ্বাসের মানেটা হয়তো তার নিজের কাছেও পরিষ্কার নয়। গধূলি শেষ আভাটুকু মিলিয়ে গিয়ে চারিদিকে এখন আবছা আধার। আরিয়ান আর ত্রিনা রাতের খাবার শেষ করে বাংলোর বারান্দায় এসে দাঁড়িয়েছে। দুজনের হাতে ধোয়া ওঠা কফি। এখান থেকে ব্রহ্মপুত্র নদটা স্পষ্ট দেখা যাচ্ছে। নদ তীরে মানুষের আনাগোনা, নদের বুকে পালতোলা নৌকার নিঃশব্দ চলাচল, সব মিলে এক অদ্ভুত মনোরম দৃশ্য। টিনার সারাদিনের ক্লান্তি যেন এই এক মুহূর্তেই উবে গেল। আগে কখনো তার এই শহরে আসা হয়নি, কিন্তু প্রথম দেখাতেই শহরটা তার ভীষণ পছন্দ হয়ে গেছে। শীতের হিমেল হাওয়া এসে টিনার চুলগুলো বারবার উড়িয়ে দিচ্ছে। টিনা মুগ্ধ চোখে নদের দিকে তাকিয়ে আরিয়ানকে কিছু একটা বলতে চাইল, কিন্তু পাশ ফিরে দেখলো আরিয়ান সেখানে নেই। সে এতটাই মগ্ন ছিল যে খেয়াল করেনি আরিয়ান কখন ভেতরে চলে গেছে। টিনা পিছু ফিরেতে যেতেই হঠাৎ শক্ত কিছুর সাথে ধাক্কা খেলো। চমকে সামনে তাকাতে দেখলো আরিয়ান তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। টিনা কিছুটা অপ্রস্তুত হয়ে গম্ভীর গলায় বলল, এভাবে হুট করে পেছনে এসে দাঁড়িয়ে থাকার মানেটা কি? আরিয়ান শান্ত স্বরে বলল, দাঁড়িয়েছিলাম না, রুম থেকে এটা আনতে গিয়েছিলাম, এই নাও। আরিয়ান তার হাতে থাকা একটা মোটা শাল টিনার দিকে বাড়িয়ে ধরল। টিনা অবাক হয়ে তাকিয়ে রইল। আরিয়ান আবারও বলল, কি অদ্ভুত মেয়ে তুমি, ঠান্ডায় দাঁড়িয়ে কাঁপছ, অথচ শরীরে পাতলা একটা শাড়ি। নিজের যত্ন নিতে কি ভুলে যাও? টিনা সত্যি অবাক হচ্ছে। এই মানুষটা কি তবে আড়ালে তার খেয়াল রাখছিল? টিনা কিছু বলার আগে আরিয়ান নিজের হাতে শালটা টিনার কাঁধের উপর জড়িয়ে দিল। তার আঙ্গুলের মৃদু স্পর্শ টিনার শরীরে কাঁপুনি আরও বাড়িয়ে দিল। আরিয়ান শালটা জড়িয়ে দিয়ে আরেক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সোজা রুমে চলে গেল। টিনার ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটে উঠল। সে বারান্দার রেলিং ধরে বিড়বিড় করে বলল, আপনি আমার নন,
তবুও আপনার প্রতি এত মোহ কেন জন্ম নিচ্ছে রাগী সাহেব? কেন আপনাকে বারবার আপন করে পেতে ইচ্ছে করছে আমার? খানিকক্ষণ পর টিনা রুমে ফিরে দেখলো আরিয়ান বিছানায় হেলান দিয়ে বসে আছে। সে আরিয়ানের থেকে বেশ খানিকটা দূরত্ব রেখে বিছানার এক কোণে বসলো। আরিয়ান তখনও মনোযোগ দিয়ে মোবাইলে কি যেন দেখে যাচ্ছে। ঘর ভর্তি গোলাপের ঘ্রাণে পরিবেশটা এখন ভারী হয়ে আছে। টিনা সহসা নীরবতা ভেঙে জিজ্ঞাসা করলো, একটা কথা জিজ্ঞেস করি, যদি কখনো আপনার সেই ভালোবাসার মানুষকে খুঁজে না পান, তখন কি করবেন আপনি? টিনার প্রশ্নে আরিয়ানের মোবাইল চালানো থেমে গেল। সে স্তব্ধ হয়ে একবার টিনার দিকে তাকালো। তার চোখের দৃষ্টিতে তখন হাজারটা না বলা কথা খেলা করছে। আরিয়ান টিনার দিকে অবাক নয়নে তাকালো। তার চোখের গভীরে এক বিশাল শূন্যতা। সে বেশ নিচু স্বরে অনেকটা নিজের মনেই বলল, জানি না, তবে তাকে পাওয়ার সম্ভাবনা নিতান্তই তুচ্ছ। আমার মন বলে তাকে হয়তো আমি আর কোনোদিন খুঁজে পাবো না। টিনা এক মুহূর্তে স্তব্ধ হয়ে রইল। তারপর অনেকটা জেদের বসে অবাক স্বরে বলল, জানেনই যেহেতু পাবেন না, তাহলে এখনো হৃদয়ে এইভাবে তালা দিয়ে রাখার মানেটা কি রাগী সাহেব? একটা মরিচিকার পেছনে ছুটে কেন নিজের জীবনটা নষ্ট করছেন? ভুলে যান না তাকে। টিনার কথাগুলো শেষ হতে না হতেই আরিয়ানের চেহারার পরিবর্তন লক্ষ্য করা গেল। তার নাক মুখ শক্ত হয়ে আসতে লাগলো, চোয়াল শক্ত হয়ে উঠল। টিনা আজ ইচ্ছে করে আগুনের উপর ঘি ঢালছে। সে দেখতে চায় আরিয়ান কি কেবল ওই রহস্যময়ী মেয়ের কথা শুনলে এতটা উত্তেজিত হয়, নাকি অন্য কোনো কারণ আছে। টিনা নিজেকে থামালো না। সে আবারও ধারালো গলায় জিজ্ঞাসা করলো, আপনি কি মেয়েটাকে মনে মনে ঘৃণা করেন? হয়তো সে আপনাকে পাত্তা দেয়নি বলেই আপনার এই পাগলপান। আরিয়ান এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে টিনার দিকে আগুনের মতো চোখ তুলে তাকালো। ভীষণ রাগী আর গম্ভীর স্বরে চিৎকার করে বলল, ঘৃণা? তাকে ঘৃণা কেন করবো আমি? কোন সাহসে তুমি এই শব্দটা উচ্চারণ করলে? আরিয়ান দ্রুত আর জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। রাগে তার বুক ওঠানামা করছে। টিনা শান্তভাবে আরিয়ানের এই রুদ্রমূর্তি দেখছে। সে ঠিক এটাই চেয়েছিল, আরিয়ানকে উস্কে দিয়ে তার মনের ভেতরের আসল তোলপাটটা সামনে আনতে। টিনা জানতো আরিয়ানকে সুস্থ করতে হলে তাকে আগুনের উপর দিয়ে হাঁটতে হবে। আরিয়ানের এই অস্বাভাবিক আচরণের কারণ খুঁজতে সে কিছুদিন আগে তার বাবা ওমর হাওলাদারের সাথে কথা বলেছিল। ওমর হাওলাদার একজন অভিজ্ঞ মানুষ। তিনি টিনার বর্ণনা শুনে বেশ গম্ভীর হয়ে বলেছিলেন, মা টিনা, তোর কথা অনুযায়ী আরিয়ানের সমস্যাটা আমার কাছে ইন্টারমিনেট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার বা মাঝে মধ্যে বিস্ফোরক ব্যাধি বলে মনে হচ্ছে। এটি একটি জটিল মানসিক স্বাস্থ্য ব্যাধি, যেখানে মানুষ হঠাৎ করেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কোনো ছোটোখাটো বিষয় বা সামান্য উত্তেজনায় সে এমন তীব্র প্রতিক্রিয়া দেখায়, যা পরিস্থিতির তুলনায় অনেক বেশি ভয়াবহ। এর মূল বৈশিষ্ট্য হলো নিজের আবেগকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পারা। তিনি আরও ব্যাখ্যা করেছিলেন যে এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে: অতীতের ট্রমা, ছোটবেলায় কোনো সহিংসতা দেখা, বা নিজে মানসিক নির্যাতনের শিকার হওয়া, রাসায়নিক ভারসাম্যহীন মস্তিষ্কের সেরোটোনিনের মতো উৎপাদনের তারতম্য, আচ্ছন্নতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো কোনো একটি কল্পনা বা ঘটনাকে মস্তিষ্কে গভীরভাবে গেঁথে ফেলা। সারাক্ষণ সেই বিষয়ে ভাবতে ভাবতে মানুষটি বাস্তব আর কল্পনার মাঝখানের রেখাটা হারিয়ে ফেলে। টিনা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল সে এখন ঠিক সেই কল্পনা করা অবস্থায় চলে গেছে। আরিয়ানের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে, হাত দুটো মুষ্টিবদ্ধ। টিনা জানতো সে আগুনের সাথে খেলছে, কিন্তু আরিয়ানের এই রোগটা গোড়া থেকে উপড়ে ফেলতে হলে তাকে আর চরম পরীক্ষা দিতেই হবে। ওমর হাওলাদারের কথাগুলো টিনার কানে বাজছে। আরিয়ান এখন আর বাস্তবে নেই, সে তার অবচেতন মনে সেই অন্ধকার প্রকোষ্ঠে বন্দী হয়ে গেছে। টিনা বুক ভরে শ্বাস নিয়ে নিজের কণ্ঠস্বরকে যতটা সম্ভব কঠোর আর বিদ্রুপাত্মক করে তুলল। সে আরিয়ানের চোখের দিকে সরাসরি তাকিয়ে চিৎকার করে বলল, আপনার কি মাথায় সমস্যা আছে? মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা একটা মেয়ের জন্য এভাবে কেউ পাগলামো করে? আজব, লজ্জা করে না আপনার? আপনার উচিত সেসব আবর্জনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়া উচিত। আরিয়ানের চোখের মণি দুটো স্থির হয়ে গেল। সে ফ্লোরের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার দৃষ্টি সেখানে নেই। তার কপালে রগগুলো ফুলে উঠেছে, সারা শরীর থরথর করে কাঁপছে। টিনা বুঝতে পারল আরিয়ান এখন একটা প্যানিক অ্যাটাক বা তীব্র আগ্রাসনের পর্যায়ে চলে গেছে। টিনা নিজের ভয়কে লুকিয়ে শেষ চালটা চালল। সে আরিয়ানের আরও কাছে গিয়ে বলল, আপনার উচিত আমাকে স্ত্রী হিসেবে মেনে নেয়া। আজ থেকে আমি আপনার কাছে পূর্ণ অধিকার চাই। ওই কাল্পনিক মেয়েটার ভূত মাথা থেকে নামিয়ে আমাকে সময় দিন। টিনার কথা শেষ হতে না হতেই বাজ পড়ার মতো ঘটনাটা ঘটল। আরিয়ান ক্ষিপ্র গতিতে টিনার গলা চেপে ধরল। তার হাতের বাঁধন এতটাই শক্ত যে টিনা এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখল।
অক্সিজেনের অভাবে তার মুখ নীল হয়ে আসছে, কিন্তু আরিয়ানের চোখে কোনো মায়া নেই, সেখানে শুধু এক আদিম হিংস্রতা। ট্রিনা নিজের সর্বশক্তি দিয়ে আরিয়ানের হাত সরিয়ে দিয়ে দূরে ছিটকে পড়ল। সে কাশতে কাশতে হাঁপাতে লাগলো। দম ফিরে পেয়েও সে হাল ছাড়ল না, নিজেকে সামলে নিয়ে চিৎকার করে বলল, এভাবে খুনি হওয়ার অভিনয় করবেন না। আপনি কি নিজেকে খুব শক্তিশালী ভাবছেন? আরিয়ান এবার বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো দিয়ে যেন আগ্নেয়গিরির লাভা ঝরছে। সে উন্মাদের মতো তেরে এসে ট্রিনার দুই বাহু খামচে ধরল। তার নখের চাপে ট্রিনার নরম চামড়া দেবে যাচ্ছে। আরিয়ান দাঁতে দাঁত চেপে গর্জে উঠে বলল, কে তুই? কেন এসছে সেখানে? কেন আমার স্মৃতিগুলো নষ্ট করতে চাস? কে পাঠিয়েছে তোকে? ট্রিনা যন্ত্রণায় চোখ বন্ধ করে ফেলল, কিন্তু পরক্ষণে চোখের পানি আড়াল করে পাথরের মতো শক্ত গলায় জবাব দিল, আমি আপনার স্ত্রী। আমি আপনার বৈধ অর্ধাঙ্গিনী ট্রিনা। আপনি চাইলেও এই সত্য অস্বীকার করতে পারবেন না। আরিয়ানের চেহারা এক মুহূর্তের জন্য বিভ্রান্তি দেখা দিল, কিন্তু পরক্ষণে সে আরো জোরে ট্রিনার বাহু ঝাঁকিয়ে ধরল। আরিয়ানের উন্মাদনা এবার সীমা ছাড়িয়ে গেল। ঘরের ফুলদানি, কাচের গ্লাস যা হাতে পেল সব আছড়ে ভাঙতে শুরু করলো। পুরো ঘর মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হলো। ট্রিনা বুঝতে পারলো পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই পরীক্ষা নেওয়াটা কি তার ভুল ছিল? আরিয়ানকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করতে সে ঘুরে দাঁড়িয়ে দানবীয় শক্তিতে ট্রিনাকে দেয়ালে চেপে ধরল। এক হাতে ট্রিনার চোয়াল এমনভাবে পিষে ধরল যে ট্রিনার গালের ভেতরে নরম চামড়ার দাঁতের চাপে কেটে গেল। নোনা রক্তে স্বাদ জিভে লাগতেই ট্রিনার যন্ত্রণায় কুকড়ে উঠল। সর্বশক্তি দিয়ে আরিয়ানকে একটা ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল সে। আরিয়ান ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে গেল। ট্রিনার মুখ দিয়ে তখন গলগল করে রক্ত পড়ছে, মাথাটা ঝিমঝিম করছে, কিন্তু সে দমে গেল না। সে জানতো আইডি আক্রান্ত রোগী কতটা হিংস্র হতে পারে, তাই আগে থেকে ড্রয়ারে ঘুমের ইঞ্জেকশন প্রস্তুত করে রেখেছিল। টলমলে পায়ে ড্রয়ার থেকে ইঞ্জেকশনটা বের করে সে দ্রুত আরিয়ানের শরীরে পুশ করে দিল। ওষুধের প্রভাবে আরিয়ানের শরীরটা ধীরে ধীরে শিথিল হয়ে এলো, কিন্তু তার চোখ দুটো তখনও স্থির। ট্রিনা হাঁটু গেড়ে আরিয়ানের সামনে বসে পড়ল। তার নিজের ঠোঁট কাটা রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে কাঁপা কাঁপা হাতে আরিয়ানের মুখটা ছুঁয়ে করুণ স্বরে বলল, কষ্ট হচ্ছে কি আপনার? কোথায় কষ্ট হচ্ছে আমায় বলুন প্লিজ। আমার মারুন, কিন্তু চুপ করে থাকবেন না। আরিয়ানের চোখে সেই হিংস্রতা এখন এক অদ্ভুত বিষাদের রূপ নিয়েছে। তার দু চোখ বেয়ে জলের ধারা নেমে এল। সে ট্রিনার রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন সে চিনতে পারছে মেয়েটাকে। হঠাৎ সব শক্তি হারিয়ে আরিয়ান আছড়ে পড়ল ট্রিনার কাঁধে। দুহাতে ট্রিনাকে শক্ত করে জড়িয়ে ধরল সে, যেন এক অসহায় শিশু তার আশ্রয় খুঁজে পেয়েছে। ভাঙা কণ্ঠে আরিয়ান ডুকরে কেঁদে উঠে বলল, খুব কষ্ট হচ্ছে আমার ট্রিনা। মাথার ভেতর যেন আগুন চলছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমায় বাঁচাও, আমি শেষ হয়ে যাচ্ছি। আরিয়ানের তপ্ত নিঃশ্বাস ট্রিনার কাঁধে আছড়ে পড়ছে। লোকটার শরীরের উত্তাপ যেন ট্রিনা নিজের ভেতর অবধি কাঁপিয়ে দিল। ট্রিনা আর কোনো দ্বিধা করল না, সবটুকু মমতা দিয়ে আরিয়ানকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। এই প্রথম আরিয়ানের জন্য তার মনে অধিকারের চেয়েও বেশি মায়া জন্মালো। সে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করল, কিছু হবে না আপনার, আমি আছি তো। নতুন প্রভাতে সূচনা হলো এক অদ্ভুত স্নিগ্ধতায়। জানালার শুভ্র রঙের পাতলা পর্দা ভেদ করে ভোরের মিঠে রোদ ঘরে এসে আছড়ে পড়ছে, যেন রোদ্দুরের ছেঁড়া মানচিত্র আঁকা হচ্ছে সাদা কার্পেটে। আরিয়ান বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। ওষুধের প্রভাবে তার শরীরটা এখনো নিথর। ট্রিনা সারা রাত বিছানায় মাথা ঠেকিয়ে ফ্লোরের কার্পেটের উপরে বসেই কাটিয়ে দিয়েছে। চোখের উপর অবাধ্য আলো নাচন শুরু হতেই তার তন্দ্রা ভেঙে গেল। ট্রিনা আড়মোড়া ভেঙে ধীর পায়ে উঠে দাঁড়ালো। সোজা হয়ে দাঁড়াতেই শরীরের প্রতিটা হাড় যন্ত্রণা জানান দিল। গলায় হাত দিতে সে শিউরে উঠল, ব্যথায় টনটন করছে জায়গাটা। আয়নার সামনে না দাঁড়িয়েও সে অনুভব করতে পারছে গতকালে সে হিংস্র থাবার কালচে দাগগুলো সেখানে স্পষ্ট হয়ে ফুটে আছে। হাতের বাহুতেও কালশিটে পড়ে গেছে, কিন্তু নিজের এই শারীরিক ক্ষতের চেয়ে আরিয়ানের বিধ্বস্ত মুখটার দিকে তাকিয়ে তার বুকটা বেশি ফেটে যাচ্ছে। ঘুমন্ত আরিয়ানকে দেখে ট্রিনার ভীষণ মায়া হলো। লোকটার মুখটা কেমন যেন ছোট হয়ে গেছে। ট্রিনা বুঝতে পারছে আরিয়ান কোনো নিষ্ঠুর মানুষ নয়, সে কেবল তার অতীতের এক ভয়াবহ ট্রমায় বন্দী। সেই রহস্যময় মেয়েটির চেয়েও ওই দিনে সেই রক্তাক্ত দুর্ঘটনা স্মৃতি তাকে বেশি তাড়িয়ে বেড়ায়। 4-5 বছর কেটে গেলেও সেই দুঃস্বপ্ন থেকে আরিয়ান আজও মুক্তি পায়নি। ট্রিনা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরিয়ানের দিকে। খুব বেশি ফর্সা না হলেও পুরুষালী এক ধরনের আভিজাত্য আছে তার চেহারায়। হালকা ছাটা দাড়িতে ঢাকা চোয়ালটা এখন শিথিল, কিন্তু কপালের মাঝখানে এখনো সেই চিরচেনা ভাঁজ, যেটা তার রাগী স্বভাবের চিহ্ন হয়ে রয়ে গেছে। ঘুমের ঘোরেও মানুষটা যেন কোনো যুদ্ধের সাথে লড়াই করছে। ট্রিনা দীর্ঘশ্বাস ফেলে আলমারি থেকে একটা শাড়ি বের করে নিল। সারা শরীরে গত রাতে ধকলের ক্লান্তি লেগে আছে। একটা শাওয়ার খুব জরুরি।
তবে ওয়াশরুমে যাওয়ার আগে সে আলতো হাতে ঘরের এলোমেলো হয়ে থাকা ভাঙা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলের পাপড়িগুলো গুছিয়ে রাখলো। সে চায় না আরিয়ান ঘুম থেকে উঠে গতরাতের সেই ধ্বংসযজ্ঞ দেখে আবারও অপরাধ বোধে ভুগুক। ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়ে টিনা ভেজা চোখে একবার আরিয়ানের দিকে তাকিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। টিনা শাওয়ার শেষ করে হালকা ভিজে চুলে ড্রয়িং রুমে আসতে দেখলো রান্নাঘর থেকে সুগন্ধ আসছে। উঁকি দিয়ে দেখলো জমেলা চাচি মন দিয়ে চুলা সামলাচ্ছেন। টিনা রান্নাঘরে ঢুকতেই জমেলা চাচি অবাক হয়ে বললেন, ও মা, আপনি এত সকালে এইখানে আইলেন কেন? কোনো দরকার ছিল? টিনা মৃদু হেসে উত্তর দিল, এমনি এলাম চাচি। আর শোনেন, আমি আপনার মেয়ের বয়সী, আপনি করে রেখে প্লিজ আমায় লজ্জা দেবেন না। টিনার কথা শুনে জমেলা চাচি কাজ থামিয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। মহিলার চোখের কোণে হঠাৎ একটু জল চিকচিক করে উঠল। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার তো কোনো পোলাপান নাই মা। কত আশা আসছিল একটা পোলাপান দিয়া ঘরটা আলো করব, কিন্তু কপালে তো সইল না। তোমারে তাইলে কি কইয়া ডাকমু কও তো? টিনা চাচির মনের কষ্টটা বুঝতে পেরে মায়াবী গলায় বলল, আমার নাম ত্রিনা, তাই আপনি আমাকে নাম ধরেই ডাকবেন। জমেলা চাচি এবার একটা চওড়া হাসি দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে মা, ত্রিনা নামটা অনেক সুন্দর। কথার মাঝে হঠাৎ জমেলা চাচির নজর গেল টিনার গলার দিকে। ওই কালো আর লালচে দাগগুলো শাড়ির আড়ালে লুকানোর আপ্রাণ চেষ্টা করলো টিনা। তার বুকটা ধক করে উঠল এই ভেবে যে চাচি যদি বুঝে ফেলেন আরিয়ান তাকে আঘাত করেছে, তবে বাড়ির লোকজনের কাছে আরিয়ানের সম্মান ধুলোয় মিশে যাবে। তবে টিনাকে অবাক করে দিয়ে জমেলা চাচি হঠাৎ লাজুক একটা হাসি দিলেন, তারপর মুখ টিপে হাসতে হাসতে অন্যদিকে ফিরে গেলেন। টিনা প্রথমে একটু ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করলো চাচি এভাবে হাসলেন কেন। পরক্ষণে তার মাথায় কাজ করলো, হয়তো জমেলা চাচি ভাবছেন ভালোবাসার কোনো চিহ্ন এগুলো। টিনা মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে হাসলো। একদিকে ভালোই হলো, চাচি ভুল বুঝলে অন্তত আসল সত্যিটা জানলেন না। আরিয়ানের পাগলামির কথা গোপন রইল। টিনা নিজেকে সামলে নিয়ে পড়ল, চাচি কি রান্না করছেন? আমি একটু সাহায্য করি। জমেলা চাচি দীর্ঘ হাসির রেশটুকু ধরে রেখেই বললেন, না না মা, তোমার সাহায্য লাগবো না। তুমি বরং আরিয়ান বাজানরে গিয়ে জাগাও, দুজনে মিলে গরম গরম নাস্তা খাইবা। টিনা কফি বানিয়ে নিজের রুমে ফিরে গেল। আরিয়ান তখনও বিছানায় আধা শোয়া হয়ে বসে আছে। তার চোখে মুখে রাতে সেই ঝড়ের ক্লান্তি এখনো স্পষ্ট। সর্বপ্রথম আরিয়ানের নজর যখন টিনার গলার কালচে দাগগুলোর উপর পড়ল, সে শিহরে উঠল। আরিয়ান দ্রুত নিজের চোখ দুটো বন্ধ করে ফেলল। এক বুক দীর্ঘশ্বাস নিয়ে সে কপালে হাত দিয়ে নিচু স্বরে বিড়বিড় করল। টিনা স্পষ্ট বুঝতে পারল আরিয়ান নিজের ভেতরে এক ভয়াবহ অপরাধ বোধে পুড়ছে। তার ভেতরে থাকা সেই বিশাল মানুষটা নিজের করা আচরণের জন্যে লজ্জিত। টিনা আরিয়ানের এই নীরব যন্ত্রণা সইতে না পেরে নরম স্বরে বলে উঠল, কফিটা খান। আর প্লিজ, আপনি কেন কষ্ট পাচ্ছেন? যা হয়েছে তা তো একটা দুর্ঘটনার মতো শুধুমাত্র। আরিয়ান এবার মাথা তুলল। তার চোখ দুটো ভেজা আর প্রচন্ড অসহায় দেখাচ্ছে। সে ধরা গলায় বলল, আই এম সরি ত্রিনা, আই এম রিয়েলি সরি। আমি জানি না কেন আমার এমন হয়, কেন আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। আমি আমি তোমাকে মারতে চাইনি। টিনা এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর নিজেকে সামলে নিয়ে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, এই যে নিজের দোষ না থাকা সত্ত্বেও আপনি ক্ষমা চাইলেন, এটাই তো অনেক। আপনি যে মানুষটা ভালো, এটাই তার প্রমাণ। আর এই রোগটা তো আপনি নিজেই সারিয়ে নিতে পারেন। আরিয়ান অসহায়ভাবে টিনার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, কিভাবে ত্রিনা? তুমি জানো না আমি কতটা চেষ্টা করি, কিন্তু যখন এই মুহূর্তটা আসে আমার মস্তিষ্কের ভেতর যেন কেউ আগুন ধরিয়ে দেয়। আমি তখন আমি থাকি না, আমি চাইলেও নিজেকে ফেরাতে পারি না। টিনা এবার আরিয়ানের পাশের খাটের এক কোণে বসলো। সে খুব শান্তভাবে বলল, আপনি পারবেন, শুধু আপনাকে ওই অতীতটার সাথে লড়াই করতে হবে, ওখান থেকে বেরিয়ে আসতে হবে। টিনা আরিয়ানের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় আবারও বলল, আপনার জীবনের 4-5 বছর আগে যা ঘটেছিল, সেই দুর্ঘটনাটা আপনাকে ভুলে যেতে হবে। মেয়েটার কথা আপনার মনে থাকতেই পারে, কিন্তু ওই দিনের সেই বিভীষিকা আপনার মস্তিষ্ক থেকে মুছে ফেলতে হবে। আরিয়ান প্রচন্ড অবাক হয়ে টিনার দিকে তাকালো। তার কণ্ঠে বিস্ময় ঝরে পড়ল। তুমি তুমি সব কিভাবে জানো? কে বললো তোমাকে? টিনা কোনো লুকোছাপা না করে উত্তর দিল। মৃদুভাবে বলেছে আমার সবটা। আরিয়ান একটা যন্ত্রণা কাতর হাসি দিয়ে বলল, কিন্তু ত্রিনা, ওই দিনের অ্যাক্সিডেন্টটা তো আমার কারণেই হয়েছিল। টিনা দৃঢ়ভাবে বলল, না, একদমই আপনার কারণে হয়নি। ওনাদের মৃত্যু ওই দিন ওভাবেই লেখা ছিল। বিশ্বাস করুন, আপনি সেদিন সেখানে না থাকলেও মৃত্যু ওনাদের ঠিক ওভাবেই কেড়ে নিত। কারণ সৃষ্টিকর্তা কার মৃত্যু কখন আর কিভাবে হবে তা আগে থেকে লিখে রেখেছেন।
আপনি তো সামান্য একজন মানুষ, আপনি প্রকৃতির এই নিয়ম বদলাতে পারতেন না? আরিয়ান নীরব হয়ে গেল। আজ টিনার প্রতিটা কথা তার পাথরের মতো জমে থাকা অপরাধ বোধের দেয়ালে ফাটল ধরাচ্ছে। আগে কেউ তাকে এভাবে যুক্তি দিয়ে বোঝায়নি, সবাই শুধু সান্ত্বনাই দিয়েছে। আরিয়ান বিড়বিড় করে বলল, ট্রিনা, আগে কখনো কেউ আমাকে এভাবে বোঝায়নি। সবাই শুধু বলেছে ভুলে যাও, কিন্তু কেন ভুলবো তা বলেনি। টিনা মৃদু হেসে কফির কাপটা আবার এগিয়ে দিয়ে বলল, এবার অন্তত কফিটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। কফিটা নেওয়ার সময় আরিয়ানের নজর গেল টিনার হাতে সেই কালচে দাগটার উপর। সে কফির কাপটা না নিয়ে টেবিলের উপর রাখলো। তারপর অত্যন্ত পরম মমতায় টিনার হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নিল। আরিয়ানের হাতের উষ্ণ স্পর্শে টিনার সারা শরীর যেন একবার কেঁপে উঠল। আরিয়ান খুব আলতো করে টিনার কালশিটে পড়া জায়গাটায় আঙ্গুল বুলিয়ে দিচ্ছিল। তার চোখে এখন অপরাধ বোধের চেয়েও বেশি কিছু একটা কাজ করছে, হয়তো গভীর কৃতজ্ঞতা। টিনা আরিয়ানের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল। তার মনে মনে একটা কথাই বাজছে, আমি কি তবে এর আগে পুরুষটাকেই ভালোবেসে ফেললাম? কিন্তু পরক্ষণে এক রূঢ় বাস্তবতা টিনার মাথায় খেলে গেল। কয়েকদিন পরেই তো তাদের বিচ্ছেদের কথা। এই অল্প সময়ের মায়া বাড়িয়ে শেষমেশ কি শুধু দীর্ঘশ্বাসী সম্বল হবে? টিনা হঠাৎ করেই নিজের হাতটা আরিয়ানের স্পর্শ থেকে সরিয়ে নিল। নিজের আবেগ লুকানোর জন্য দ্রুত বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।